স্বৈর শাসনের অবসানের পর বাংলাদেশ এক বিরাট চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। তো চলুন এই জটিল পরিস্থিতিটা একটু কাছ থেকে বোঝার চেষ্টা করা যাক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এই কথাটা শুনলে মনে হয় দেশ যেন এক নতুন আশার পথে যাত্রা শুরু করেছে। তার কথাই ছিল ভবিষ্যতের জন্য এক ইতিবাচক সুর। কিন্তু এই আশার নিচেই কিন্তু লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। মানে পরিস্থিতিটা বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছে, ভেতরটা ঠিক ততটাই জটিল আর চ্যালেঞ্জিং। দেখুন, সাবেক নেত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে গেলেও তার বিচার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। আর এর ফলে জাতি ন্যায় বিচার তো পায়নি, বরং আরও গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছে। ফলে একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজে বের করাও কঠিন হয়ে গেছে। এই পরিস্থিতিটাকে পদার্থবিজ্ঞানের বিখ্যাত 3 বডি প্রবলেমের সাথে তুলনা করা যায়। ভাবুন তো, 3টা বস্তু যখন একে অপরের উপর এমনভাবে প্রভাব ফেলে যে তাদের গতিপথ আগে থেকে বলা প্রায় অসম্ভব হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক সংকটটাও ঠিক সেরকম। মানে 3টা বড় সমস্যা এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে যে কোনো একটা সমাধান করতে গেলে বাকিগুলো আরও জটিল আকার ধারণ করে। তো এই 3 বডি প্রবলেমের প্রথম অংশটা কি? সেটা হলো দেশের অর্থনীতির ভালো দিকগুলোর সাথে রাজনৈতিক অস্থিরতার একটা সংঘাত। অর্থনীতি হয়তো ভালো করছে, কিন্তু সেই সাফল্যের সুফল কাজে লাগিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আনার মতো যথেষ্ট সময় অন্তর্বর্তীকালীন সরকারের হাতে নেই। অবশ্য একটা ভালো খবরও আছে। সেটা হলো 2025 সালের অক্টোবরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $32.3 বিলিয়ন পৌঁছে গেছে, যা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বৈদেশিক মুদ্রার রিজার্ভের চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। দেখুন, মাত্র কয়েক মাসের ব্যবধানেই জুলাই 2024-এর $20.4 বিলিয়ন থেকে রিজার্ভ বেড়ে $32.3 বিলিয়ন পৌঁছে গেছে। শুধু রিজার্ভই না, জিডিপি প্রবৃদ্ধির হারও কিন্তু বেশ ভালো, বর্তমানে 3.7%। মানে আগের বছরগুলোর মতো অর্থনীতির পতনের যে ভয়টা ছিল সেটা এখন অনেকটাই কেটে গেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, অর্থনীতির এই ভালো খবরগুলো কি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারছে? উত্তরটা হলো না। কারণ এই ইতিবাচক পরিবর্তনগুলোর ফল সাধারণ মানুষের জীবন পর্যন্ত পৌঁছানোর আগেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে। আর এখানেই একটা বড় রাজনৈতিক ভুল হয়ে যায়। শুরুতে ভাবা হয়েছিল যে সরকার সংস্কার কাজের জন্য 4 বছর সময় পাবে, কিন্তু এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা সরকারের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয় এবং সব রাজনৈতিক দলকেই ক্ষমতার জন্য একরকম মরিয়া করে তোলে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় সমস্যায়। একদিকে একটা সুষ্ঠু আর বিশ্বাসযোগ্য নির্বাচন করার বিশাল একটা লক্ষ্য, আর অন্যদিকে সেটা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের যে সক্ষমতা দরকার তার অভাব। এই দুয়ের মধ্যে একটা বিরাট ফারাক রয়ে গেছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এতটাই দুর্বল হয়ে পড়েছে যে একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা প্রায় অসম্ভব ব্যাপার। পুলিশ বাহিনী এখনও আগের সংঘাতের ধাক্কা সামলে উঠতে পারেনি, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও বড় প্রশ্ন আছে, আর সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার মতো বেসামরিক কাজে অতিরিক্ত জড়াতে হচ্ছে। আর এর ফল কি হতে পারে? নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়ার ঝুঁকি কিন্তু বহুগুণ বেড়ে গেছে। যদি নির্বাচনী প্রক্রিয়াটা ব্যর্থ হয়, তাহলে হয়তো সেনাবাহিনীকে আবারও রাজনীতির মাঠে নামতে হতে পারে, যা বাংলাদেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে। আর এখন তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে মৌলিক সমস্যা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের গণতান্ত্রিক আদর্শ আর কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যে এক গভীর সংঘাত। আসন্ন নির্বাচনের মূল দ্বন্দ্বটা ঠিক এখানেই। একদিকে বলা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা, আর অন্যদিকে বাস্তবতা হলো দেশের অন্যতম প্রধান একটা রাজনৈতিক দলকেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই সিদ্ধান্তের ফল কিন্তু বেশ ভয়াবহ হতে পারে। একটা বড় দলকে নিষিদ্ধ করাটা অনেকটা একটা গোটা জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার মতো ব্যাপার, যা দেশের জনসংখ্যার একটা বিশাল অংশকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেবে। আর এতে দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা আরও বড় হুমকির মুখে পড়বে। এই জটিল নির্বাচনী প্রক্রিয়ার সাথে আরও একটা নতুন মাত্রা যোগ হয়েছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। আর সেটা হলো একটা জাতীয় গণভোট। নির্বাচনের সাথেই জুলাই জাতীয় সনদ নামে একটা প্রস্তাবের ওপর গণভোট হবে। এই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা আর আনুপাতিক ভোটিং সিস্টেমের মতো বেশ কিছু যুগান্তকারী সংস্কারের প্রস্তাব আছে। বিরোধী দল মানে আওয়ামী লীগের কাছে এই সনদটা যেন এক ডাবল ডেথ সেন্টেন্স বা দ্বৈত মৃত্যুদণ্ড। তাদের মতে
একদিকে যেমন তাদের দলকে নির্বাচনে আসতে দেয়া হচ্ছে না, অন্যদিকে এই সনদ পাশ হলে ভবিষ্যতে তাদের আবার ক্ষমতায় ফেরার পথটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই তীব্র বিরোধিতা রাজনৈতিক সমঝোতার সম্ভাবনাকে প্রায় অসম্ভব করে তুলেছে। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? নির্বাচনের ঠিক আগে এই জটিল আর একে অপরের সাথে জড়িয়ে থাকা সমস্যাগুলোর কোনোটারই আসলে কোনো সমাধান হয়নি। পরিস্থিতিটা আগের মতোই অনিশ্চিত। এখন প্রশ্ন হলো, নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক না কেন, তার জন্য পথটা কেমন হবে? সত্যি বলতে পরিস্থিতি তখন আরও কঠিন হতে পারে, কারণ ত্রিবডি প্রবলেমের তো কোনো সমাধান হচ্ছেই না, উল্টো আন্তর্জাতিক সমর্থন কমে যাওয়ার আশঙ্কা আছে, আর তখন অন্তর্বর্তীকালীন সরকারের সাহায্য পাওয়া যাবে না। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে, এই বিভক্ত আর ক্লান্ত বাংলাদেশের হালটা আখির ধরবে কে? এর উত্তরটা শায়দ ভবিষ্যতের হাতেই তোলা রইল।